নমস্কার বন্ধুরা, আমরা আজকে পেডাগোজির আরো কিছু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বেশ কয়েকটি প্রশ্ন আছে। তো আজকের যে প্রশ্নগুলো আমি সলভ করবো না, এই প্রশ্নগুলো আপনারা সলভ করবেন। এবং আজকের যে প্রশ্নগুলো আমরা সলভ করবো একটা টাইম বাউন্ডে করব। আমরা টাইমের মাধ্যমে আমরা কিন্তু সলভ করতে চলেছি আজকের যেটা, কারণ আমরা জানি যে আমাদের এক্সামে একটা প্রশ্নের জন্য 1 মিনিট দেওয়া হয়। ভালো করে বুঝবেন, 1 কোয়েশ্চন ইকুয়াল টু আমরা 1 মিনিট করে পাই। তো আমরা আজকের যে ক্লাসটা করবো এখানে আমরা টাইমার লাগিয়ে দেবো এবং আপনারা টাইমের মধ্যেও কিন্তু কারেক্ট আনসার দিবেন। একদম দেরি করবো না, আমরা খুব তাড়াতাড়ি প্রশ্নে চলে যাবো। অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো দেখবো আমরা। আপনারা নির্দিষ্ট টাইমে আপনারা উত্তরগুলো দেবেন এবং তারপর আমাদের উত্তরের সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন। তো চলুন আমরা শুরু করি আজকের আমাদের মূল ক্লাস। তো এই প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 15, টাইম স্টার্ট নাও। দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাইম চলছে। ঠিক আছে স্যার, টাইম চলছে, আমরা 1 মিনিট লাগিয়ে দিয়েছি। তো 1 মিনিটের মধ্যে আপনারা কোয়েশ্চনটা পড়ে কারেক্ট আনসারটা দেওয়ার চেষ্টা করুন। নিচের কোনটি বুনিয়াদী পঠন দক্ষতা বা ফাউন্ডেশনের রিডিং স্কিল নয়? কি হবে? সবাই তাড়াতাড়ি আনসারটা দেওয়ার চেষ্টা করুন। নিচের কোনটি বুনিয়াদী পঠন দক্ষতা বা ফাউন্ডেশন স্কিল নয়? অর্থ উদ্ধার বা সংকেত উদ্ধার, যেটাকে ডিকোডিং বলা হয়, শব্দ শনাক্তকরণ, মরফোলজি বা রূপতত্ত্ব, শব্দভাণ্ডার গঠন। তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে আপনারা খুব তাড়াতাড়ি জানান তো ভাই। 29 সেকেন্ড বাকি রয়েছে আপনাদের জন্য। খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি কারেক্ট আনসারটা জানান। আপনাদের উত্তরের অপেক্ষায় আমরা বসে আছি। ফাউন্ডেশন, ফাউন্ডেশন মানে কি স্যার? ফাউন্ডেশন মানে হচ্ছে বেস বা ভিত্তি, যাকে বলা হয় বেস বা ভিত্তি, যেটাকে বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 15 কি হবে স্যার? নিচের কোনটি বুনিয়াদী পঠন দক্ষতা বা ফাউন্ডেশনাল রিডিং স্কিল নয়? দেখো, রিডিং স্কিল হতে গেলে তো অর্থ উদ্ধার বা ডিকোডিং তো হতে হবে, শব্দ শনাক্তকরণ করতে হবে, তারপর তার রিডিং ভোকাবুলারি থাকতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে মরফোলজি বা রূপতত্ত্ব, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আপনারা যারা দিয়েছেন ভাই, বহুত বড়িয়া। কোয়েশ্চেন নাম্বার 16, একজন শিক্ষক বা শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের, আচ্ছা 1 মিনিট টাইমার লাগিয়ে দিবে। টাইমার লাগিয়ে দিই। ইয়েস, টাইম স্টার্ট। এবার আপনারা দেখুন কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16, তো বলুন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে? একজন শিক্ষক শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জন করার জন্য যে প্রথম বছরগুলিতে নির্দেশ বা প্রৌশলের জন্য যেমন বলা হবে তেমনি করতে বলেন। যেমন বলা হবে তেমনি করতে বলেন, এখানে তিনি কি অনুসরণ করছেন? এক্স ফর এক্সাম্পল, যদি বলি এক 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 মাথা আমাদের এক, বলে তিনি মাথাতে হাত দিলেন। 2 2 2 হাত আমাদের 2, বলে তিনি হাত দেখালেন ছাত্রদের। এটাকে বলা হয় যেমন বলা হবে তেমনি করতে হবে। তো এখানে তিনি কি করছেন? নিজে করো কৌশল, না সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া নীতি, করে শেখা নীতি, না গল্প কথন পদ্ধতি? তো এখানে কারেক্ট আনসার হবে টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ বা সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া নীতি, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 17 আমরা দেখি স্যার। ইয়েস, 17 এর টাইমার আমরা লাগিয়ে দিচ্ছি। টাইম স্টার্ট নাও। আপনারা কারেক্ট আনসার কি হবে দেখি। ভাষা হচ্ছে ড্যাশ এর সামাজিক উপায় বা সোশ্যাল টুলস। আমি তো মনে করি এই প্রশ্নের কারেক্ট আনসার 1 মিনিট লাগার কোনো কথা নয়। কারেক্ট আনসার দেখা মাত্র দিতে পারবেন। এটা ব্যাখ্যার সামাজিক উপায়, না পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার একটা উপায়, না ইন্টিমেশনের উপায়, না হস্তক্ষেপের উপায়? কি হতে পারে কারেক্ট আনসার? তাড়াতাড়ি জানান কমেন্ট বক্সে। টাইম কিন্তু 1 মিনিট, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিট টাইম থাকবে। তো খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করুন। এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস ভাই, প্র্যাকটিস মনে রাখবেন, এটা প্র্যাকটিস। ভাষা, ভাষা কি স্যার? মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে। ক্লিয়ার? মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে কি বলে স্যার? ভাষা বলে। তো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া মানে কি? ইন্টারাকশন। একজন আরেকজনের সঙ্গে ইন্টারাকশন করার জন্য আমরা কি করি? ভাষা ব্যবহার করি। তো ভাষা হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার একটা সামাজিক উপায়। চলো 1 মিনিট খতম। নেক্সট। টাইম স্টার্ট। কোনো পাঠ পড়ে এর অন্তর্গত পুঙ্খানুপুঙ্খতা, স্থান, নাম, ধাম, দিনক্ষণ খুঁজে বের করার যেটা সামর্থ্য, এটাকে কি বলা হয়? গ্লোবাল কম্প্রিহেনশন, লোকাল কম্প্রিহেনশন, না ড্রয়িং ইনফারেন্স, না ইন্টারপ্রিটেশন অফ দ্য টেক্সট?
যদি কখনো আমরা কোনো একটা জায়গাতে যদি আমরা স্থান, নাম, ধাম, দিনক্ষণ যদি খুঁজে বের করা হয়, এটা সবসময় হয় কি স্যার, লোকাল কম্প্রিহেনশন। আর ওভারঅল যে যদি সবকিছু হয় তখন সেটা হবে গ্লোবাল কম্প্রিহেনশন। এখানে পার্টিকুলার চিজগুলো ধরা হচ্ছে, পার্টিকুলার যে চিজ বস্তুগুলা, পার্টিকুলার জিনিসগুলো আমরা ধরার চেষ্টা করছি, এগুলাকে বলা হবে লোকাল কম্প্রিহেনশন। চলো টাইম স্টার্ট। কোনো শিক্ষক শিক্ষিকা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন উপভোগ এবং সংশ্লিষ্ট ধারণাটিকে আরো ভালোভাবে আয়ত্তীকরণের জন্য একটা দীর্ঘ নিবন্ধ পড়তে দিলেন। এখানে তিনি কি চর্চা করলেন? এটা হচ্ছে রিডিং। কোন ধরনের রিডিং এখানে হচ্ছে? রিডিং এর পার্ট। আপনারা যদি আমার রিডিং এর ক্লাসটা না দেখে থাকেন তো রিডিং এর ক্লাসটা দেখবেন। ভাষাগত দক্ষতার মধ্যে দুটা ক্লাস দিয়েছি আমি। প্রথমটা হচ্ছে শ্রবণ এবং কথন, তারপরেটা হচ্ছে পঠন এবং লিখন। তো পঠনের ক্লাসটা যদি দেখেন তাহলে এই ধরনের প্রশ্ন দাঁড়ানোর কারেক্ট আনসার। কোন শিক্ষক শিক্ষিকা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন উপভোগ এবং সংশ্লিষ্ট কোনো একটা ধারণা থেকে যে কোনো একটা এনি ওয়ান কনসেপ্টকে আরো ভালোভাবে আয়ত্তীকরণ করার জন্য একটা দীর্ঘ নিবন্ধ বা আর্টিকেল তিনি তাকে পড়তে বলেন, যেটা তুমি খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে তিনি কি চর্চা করেন? এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং, না জিক্সো রিডিং, না পার্টনার রিডিং? 4 সেকেন্ড বাকি, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। ইয়েস স্যার, কারেক্ট আনসার কি হবে? এখানে দেখি ধারণাটাকে আরো ভালোভাবে, খুব ভালোভাবে বুঝতে হবে। তো ভালোভাবে বুঝতে গেলে ভালোভাবে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, যেটাকে বলা হয় নিবিড় পাঠ বা ইন্টেনসিভ রিডিং। ইন্টেনসিভ মানে কি? মনোযোগ দিয়ে পড়া, জিনিসটা খুব ভালো করে গভীরভাবে বোঝা, এটা নাম হচ্ছে ইন্টেনসিভ রিডিং। আর ব্যাপক পাঠ বা এক্সটেন্সিভ রিডিং হচ্ছে কি? মজার জন্য পড়া, আনন্দের জন্য পড়া, মোটামুটি একটা লামসাম তার সারাংশটা বুঝে নিলাম, দ্যাট ইজ কল আনন্দের জন্য যে গল্পের বই টই পড়া, এগুলা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং বা ব্যাপক পাঠ। চলো নেক্সট কোয়েশ্চন, টাইম স্টার্ট। শিশু শিক্ষার্থীদের নতুন শব্দাবলী শেখানোর জন্য শিক্ষক বা শিক্ষিকা বাস্তব বস্তু সামগ্রী ব্যবহার করেন, তার কারণ কি? বাস্তব বস্তু সামগ্রী বলতে আমরা এখানে বোঝাতে পারি টিএলএম যেগুলা ব্যবহার করা হয়। টিএলএম বাস্তব বস্তু যে উপাদান, যেগুলো আমরা বোঝানোর জন্য, যেমন কলম বোঝাতে গেলে আমরা তাকে এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে স্যার, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন বস্তু বোঝাতে গেলে আমরা বিভিন্ন ধরনের, যেমন জল বোঝাতে গেলে জলের বোতল আমরা ইউজ করতে পারি। তো এই ধরনের যে কোনো কিছু নতুন শব্দ শেখানোর সময় আমরা এই ধরনের বাস্তব বস্তু আমরা কি করতে পারি, তাকে দেখাতে পারি, বা বাস্তব বস্তুর দ্বারা আমরা তাকে এই নতুন শব্দটা শেখাতে পারি। তো এটা আমরা কেন করি? এটি শব্দগুলির সঠিক উচ্চারণ শেখাবে। আচ্ছা, ও কি কথা বলবে? ওর নাম হচ্ছে কলম। আমি যদি না বলি তো ও কি কথা বলবে? সে বলে দেবে যে আমি কলম। তাকে আমি ইউজ করলাম, সে কি কলম বলেছে? আপনারা শুনেছেন? সে তো বলে নাই। তার মানে এখানে উচ্চারণের কোনো বালাই নেই। কেবল ভাই কেবল, যেখানে কেবল থাকবে প্যাডাগজি এখানে আমরা কাটবো। শিশু শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা করতে সমর্থ নয়, এটাও কারেক্ট আনসার নয়। কারেক্ট আনসার হচ্ছে এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা, বাস্তব জীবনে তারা যে বস্তুটা দেখবে স্যার, ওই জিনিসের সঙ্গে সংশ্লিষ্ট যে শব্দ থাকবে ওই শব্দের একটা সংযোগ সাধনে সাহায্য করবে। ওইটা দেখিয়ে যদি বলি যে ওইটার নাম হচ্ছে কলম, তাহলে ছাত্রটার মনে থাকবে ওই ধরনের জিনিস যখন ওই দেখবে তখনই সে বলবে এটা হচ্ছে কলম। যেমন এটা যদি দেখে তো বলে দেবে এটাও কলম, এটা যদি দেখে তো এই ধরনের ডিজাইন দেখবে, বলবে স্যার এই তো একই ব্যাপার, তার মানে এটাও কলম এটাও কলম। ঠিক আছে, ক্লিয়ার? এই জন্য আমরা কি করি, নতুন শব্দাবলী শেখানোর সময় আমরা বাস্তব জীবন, বাস্তব বস্তু ব্যবহার করি। চলো নতুন কোনো ভাষা শিখতে শুরু করার সময় পর্বে শিক্ষার্থী একটি ভাষা বুঝতে পারে কিন্তু বলতে পারে না, এই সময় পর্বটিকে ড্যাশ পর্ব বলা হয়। কোনো একটা ভাষা শিক্ষার্থীরা যখন শিখতে যায়, শেখা শুরু করার সময় তারা ভাষাটা বুঝতে পারে কিন্তু তারা ভাষাটা বলতে পারে না। এই যে সময় বা এই যে সমস্যা, এই সমস্যা বা এই যে সময় পর্ব, যে সময়টা তারা বুঝতে পারে কিন্তু বলতে পারে না, তো এই নির্দিষ্ট সময় পর্বকে আমরা কি বলতে পারি? বাক প্রবেশক, নীরব, না প্রারম্ভিক উৎপাদন, নাকি প্রবেশক বা ইমার্জেন্ট? কারেক্ট আনসার কোনটি হবে? এখনো 21 সেকেন্ড বাকি রয়েছে, খুব তাড়াতাড়ি আপনারা জানান তো ভাই কারেক্ট আনসার কি হতে পারে। কোয়েশ্চন নাম্বার 21। তাড়াতাড়ি আপনাদের কমেন্ট আসা বসাচ্ছি ভাই, তাড়াতাড়ি। বাহ, বহুত বড়িয়া ভাই, ফাটাফাট, ফ্যান্টাস্টিক ভাই, ওয়াও, আপনারা তো
দুর্দান্ত, এই তো হয়ে গেছে ভাই। আরে সাবধান ভাই, সাবধান সাবধান সাবধান। চলো, এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে, এটাকে বলা হয় কি সাইলেন্ট পিরিয়ড বা নীরব পঠন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। চলো, কোয়েশ্চেন নাম্বার 22। একজন কার্যকর বা ফলপ্রদ ভাষা শিক্ষক, একজন ভাষা শিক্ষক খুব ভালো একজন ভাষা শিক্ষক বা কার্যকর ফলপ্রদ ভাষা শিক্ষক তিনি কি করতে পারেন? তিনি কি করতে পারেন? শিশুদের পাঠ্যপুস্তকে প্রদত্ত সমস্ত প্রশ্নের উত্তর শিখিয়ে দেবেন। আরে ভাই, একটা বইয়ে যত প্রশ্ন আছে আমরা শিখিয়ে দেবো, যে প্রশ্ন আছে যতগুলো সবগুলো শিখো, শিখো, মুখস্থ করো তোতা পাখির মতো না। এজ এ টিচার আমরা করতে পারি না, ক্যান্সার ভাই, ক্যান্সার। শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও ব্যবহার করবো। বড়িয়া ভাই। চলো, শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকে যেগুলা জিনিস আছে তার সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানগুলো আমাদের কি করতে হবে? ব্যবহার করতে হবে। কেবলমাত্র পাঠ্যপুস্তক, নট বাই, নট কেবলমাত্র ডাইরেক্ট কাটিং মারো ভাই, কেবলমাত্র ডাইরেক্ট কেবলমাত্র হবে না, কাটিং। সম্পূর্ণভাবে অনুমোদিত বইটার উপর নির্ভর করবো, যে বইটা হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট, বই ছাড়া আমি কিচ্ছু বুঝি না। টিচাররা করবে? কখনো করবে না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। দেখুন এখনো 4 সেকেন্ড বাকি রয়েছে, কারেক্ট আনসার আমাদের হয়ে গেল। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোয়েশ্চেন নাম্বার 23। একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের ভাষা সংক্রান্ত কাজগুলি একটা ফোল্ডারে রাখেন এবং পরে তাদের ভাষা সংক্রান্ত কৃতি বা অ্যাচিভমেন্ট মূল্যায়নের জন্য ব্যবহার করেন। মূল্যায়নের এই পন্থাটি কি নামে পরিচিত? আমি বারবার আমার ক্লাসগুলোতে বলে থাকি যে ফাইল এবং ফোল্ডার থাকলে কি হয়। ফাইল বা ফোল্ডার যদি কোনো অপশনে দেখি, সঙ্গে সঙ্গে একটাই আমার মাথার মধ্যে চলে আসা উচিত। যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছেন, এই ক্লাসটা দেখার পর এই প্রশ্নের কারেক্ট আনসার কারোর আনসার ভুল হবে না, দ্যাটস মাই চ্যালেঞ্জ। দেখি কতজনের প্রশ্নের আনসার কারেক্ট হয়, সবাই তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তবে কারেক্ট আনসার। এখনো আমাদের 23 সেকেন্ড বাকি রয়েছে। ভাষা সংক্রান্ত কাজগুলো আমি একটা ফোল্ডারে রাখলাম। ফোল্ডার ভালো করে বলে রাখবেন, ফোল্ডার আসুক বা ফাইল আসুক একই ব্যাপার। যদি ফাইল থাকে তবু একই ব্যাপার, ফোল্ডার থাকলেও কিন্তু একই ব্যাপার। যদি আমরা ফাইল বা ফোল্ডারে রাখি তখন সেটা কি দাঁড়াবে? ফাইল বা ফোল্ডার যখনই বুঝাবো তখন সেটা কি হয় স্যার? তখন সেটা হয়ে যায় আমার পোর্টফোলিও মূল্যায়ন। ফাইল বা ফোল্ডার থাকার সঙ্গে সঙ্গে এটা আমার পোর্টফোলিও মূল্যায়ন হয়ে যায়। যে পদ্ধতিটি লক্ষ্য ভাষা শিক্ষণে শিক্ষার্থীর মাতৃভাষার হস্তক্ষেপ গড়তে দেয় না, অর্থাৎ মাতৃভাষার প্রবেশ নিষিদ্ধ। কোন পদ্ধতিতে মাতৃভাষার প্রবেশ নিষিদ্ধ? যা বলেছি তা হবে, এখানে কোনো মাতৃভাষা এলাও করা হচ্ছে না। এটা কোন পদ্ধতিতে বলা হয়? তাড়াতাড়ি বলুন, কোন পদ্ধতিতে এটা বলা হয়? খুব তাড়াতাড়ি বলুন। কোয়েশ্চেন নাম্বার 24। বাহ, আমরা সবাই জানি তো, তাই না ভাই? ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের কি হয় না, আমাদের মাতৃভাষার কোনো এলাও নাই। তো সুতরাং মাতৃভাষা হস্তক্ষেপ ঘটতে দেবে না কোন পদ্ধতিতে? এটা হচ্ছে আমাদের ওই ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতিতে। বড়িয়া ভাই। চলো, গত ক্লাসে আমি এই প্রশ্ন দেখিয়েছি, নিচের কোনটি অধোগামী বা ঊর্ধ্ব অধপন্থা অর্থাৎ টপ ডাউন অ্যাপ্রোচ ভিত্তিক নয়? টপ ডাউন অ্যাপ্রোচ ভিত্তিক কোনটা নয়? টপ ডাউন মানে কি স্যার? টপ ডাউন মানে বড় থেকে ছোটর দিকে আসা। যেমন প্রথমেই আমরা একটা গল্প পড়লাম বা আমরা গল্প পড়লাম, কবিতা বা গল্প পড়লাম। প্রথমে কবিতা বা গল্প পড়লাম, তারপর আমরা গল্প থেকে আমরা কোথায় আসলাম? গল্পের অনুচ্ছেদে আসলাম, গল্পের অনুচ্ছেদ। তারপর অনুচ্ছেদ থেকে আমরা বাক্যে আসলাম, বাক্য থেকে আমরা এক একটা শব্দে আসলাম, শব্দ থেকে আমরা বর্ণে আসলাম। এই যে বড় থেকে ছোটতে গেলাম, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ। তো এখানে কবিতা বা গল্প দিয়ে শুরু করার পর শিক্ষার্থী বর্ণমালায় আসছে, মানে বড় থেকে ছোটতে আসছে, সুতরাং এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। এখানে বলেছে কোনটি টপ ডাউন অ্যাপ্রোচ নয়, দেখতে হবে। ভাষার অর্থ উদ্ধারের জন্য শিক্ষার্থী তার পূর্ব জ্ঞানকে কাজে লাগায়, ঠিক আছে, টপ ডাউন। আর শিক্ষার্থী শোনা বা পড়া বা শোনার সময় শিক্ষার্থী পরে কি ঘটতে চলেছে তা আগে অনুমান করতে পারে, একই ব্যাপার। 1 এবং বি একটু প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে। আলাদা আলাদা পদগুচ্ছের উপর মনোসংযোগ করে শিক্ষার্থী ভাষা বুঝে, এটা বটম আপ। আলাদা আলাদা পদগুচ্ছ,
পদগুচ্ছ মানে পদ, মানে ছোট ছোট পদ থেকে তারপর আমি ভাষা বুঝবো, এটা তো স্বাভাবিক ভাই। তো এখানে ছোট থেকে বড় যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে কি আমার এখানে, এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচের উদাহরণ। তো নিচের কোনটি টপ ডাউন নয়? তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি। চলো 26, নিরাময়মূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং মানে কি? রিমিডিয়াল টিচিং শিক্ষার্থীর শিক্ষণ ধারায় অনুপ্রবিষ্ট ফাঁকগুলি দূরীভূত করা, ভুল বোঝা ধারণাগুলি বা কনসেপ্টগুলো শুধরে দেওয়া, শ্রেণীর সমরূপতা রক্ষায় সাহায্য করা, বা আমরা বলতে পারি নতুন ভাষাগত উপাদানগুলির সঙ্গে পরিচয় করানো। তো রিমিডিয়াল টিচিং মানে কি স্যার? এই ধরনের অনেকগুলা কোয়েশ্চন আমরা প্র্যাকটিস করব, প্রত্যেক দিন আমরা এই ধরনের প্র্যাকটিস করব। যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের কনফিডেন্স লেভেল হাই হবে এবং পরীক্ষায় একদম বড়িয়া নাম্বার নিয়ে আসবো ভাই। কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, কেউ আটকাতে পারবে না স্যার আমাদের, এটা চ্যালেঞ্জ মনে দিয়ে রাখুন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে স্যার? শিক্ষণ ধারায় যে ফাঁকগুলা রয়েছে, অর্থাৎ যে টপিকটা আমি তাদের বুঝিয়েছি, তারা যে পয়েন্টগুলো বুঝতে পারেনি ওই পয়েন্টগুলোকে আবার রিঅ্যানালাইজ করা, এটা হচ্ছে আমার কি রিমিডিয়াল টিচিং। চলো যে শিক্ষণগত অক্ষমতা পড়ার, ব্যাখ্যা করার এবং অক্ষর বা বর্ণ শব্দ প্রতীকসমূহ বুঝতে পারার সামর্থ্যকে নষ্ট করে, সেটিকে আমরা কি বলতে পারি? কোয়েশ্চেন নাম্বার 27 কি হবে? তাড়াতাড়ি জানান তো আপনার, কি হবে তাড়াতাড়ি? যে শিক্ষণগত অক্ষমতাটি পড়ার, ব্যাখ্যা করার, নষ্ট করার, অক্ষর বা বর্ণ শব্দ প্রতীক বুঝতে পারার সামর্থ্যকে নষ্ট করে, কি বলতে পারি? ডিসক্যালকুলিয়া মানে স্যার, ক্যালকুলিয়া থেকে আমাদের ভাষায় কি আসে স্যার? ক্যালকুলেটর। ক্যালকুলেটর মানে কি স্যার? ম্যাথ। তো এটা হচ্ছে ম্যাথসের সমস্যা বা গণিতের সমস্যা হলে হবে ডিসক্যালকুলিয়া। ঠিক আছে। এফাজিয়া, এফাজিয়া মানে কি স্যার? ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, মানে ভাষাগত সমস্যা। কেউ যদি ভাষাগত সমস্যা থাকে তাহলে এটা হবে ডিসফাজিয়া। ডিসপ্র্যাক্সিয়া, ডিসপ্র্যাক্সিয়া মানে কলম ধরতে পারছে না, বা বইয়ের পাতাটা উল্টাতে পারছে না, বা সুইয়ের মধ্যে সুতো লাগাতে পারছে না, এই ধরনের ছোট ছোট যে ফাইন মোটর স্কিল যেগুলো রয়েছে ওইগুলা সমস্যা হবে এখানে ডিসপ্র্যাক্সিয়া। আর পড়া বা রিডিং যখনই চলে আসবে, রিড বা রিডিং যখনই চলে আসবে, তখনই আমরা দিয়ে দেবো এটার কারেক্ট আনসার হচ্ছে ডিসলেক্সিয়া ইজ দ্য রাইট আনসার। তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সবাই কারেক্ট আনসার করেছেন, বড়িয়ে। চলো নিচের কোন বিকল্পটি ভাষা শিক্ষণ শ্রেণীতে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশের অন্তর্গত? মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ, প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট। পরীক্ষা ইংলিশ যদি আসে তো লেখা থাকবে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট, ঠিক আছে। এখানে নিচের কোনটি প্রিন্ট রিচ এনভায়রনমেন্টের অন্তর্গত? শ্রেণীতে প্রদর্শিত বিভিন্ন চার্ট, রেখাখণ্ড, পোস্টার, বিজ্ঞপ্তি, শ্রেণীকোপা, চুক্তি আবার কি স্যার? কাটলাম। শ্রেণী গ্রন্থাগারের আলমারিতে রক্ষিত বই, আলমারিতে আমরা বইপত্র রেখে দিলে হয়ে যাবে না। টিভি, কম্পিউটার, স্মার্টফোন, এটা তো ভাই টেকনোলজির ব্যাপার চলে আসছে। তো সাইনবোর্ড, প্লেকার্ড, লেভেল, মূলক ইত্যাদি সম্পর্কিত পরিবেশ। আমরা যে সাইনবোর্ডগুলো দেখি, প্লেকার্ড যেগুলো দেখি, এইগুলা হচ্ছে আমাদের এই লেভেল বলতে কিন্তু সেই লেভেল নয়। এই লেভেল বলতে বাচ্চাদের লেভেল করা না, কিন্তু লেভেলিং করা না। লেভেল বলতে কি বলবো? এই যে কলম, কলমের মধ্যে একটা কাগজের টুকরা দিয়ে এটাকে যদি আমি লেভেল করে দিই, কলম লিখে এটাকে আমি লেভেল করলাম, দ্যাট ইজ কল লেভেল, ইজ লেভেল, নট ফর লেভেলিং। লেভেলিং মানে হচ্ছে পৃথক করা বা আলাদা করা, এটা নয় কিন্তু। এই জন্য কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। প্রথম প্রজন্মের শিক্ষার্থী, দ্য ফার্স্ট জেনারেশন অফ লার্নার, কাদের বলা হয়? যারা, অর্থাৎ ফার্স্ট লার্নার বা ফার্স্ট জেনারেশন অফ লার্নার কাদের বলা হয়? যারা পরিবারের মধ্য থেকে প্রথম স্কুলে আসে, ভর্তি হওয়ার জন্য প্রথম স্কুলে আসে, বিদ্যালয়গত প্রস্তুতি প্রকল্পে অর্থাৎ স্কুল প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম যোগদানের জন্য স্কুলে আসে, সংশ্লিষ্ট ভাষাটি স্কুলে এসে প্রথম শিখেছে। কি হবে স্যার কারেক্ট আনসার? তাড়াতাড়ি জানাও কি হতে পারে? প্রথম প্রজন্মের শিক্ষার্থী, দ্য ফার্স্ট জেনারেশন কারা? যারা প্রথম এই পরিবারের মধ্য থেকে প্রথম স্কুলে এসেছে তাদেরকে আমি বলবো ফার্স্ট জেনারেশন লার্নার, কারণ তার আগে তার কোনো জেনারেশন স্কুলে আসেনি। ঠিক আছে স্যার। তারপর হবে 2030। যদি আপনারা প্রথমবারের জন্য সহজ গুরু দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, প্রতিদিন আপনারা এই ধরনের ক্লাস আমাদের ইউটিউবে দেখতে পাবেন ফ্রি অফ কস্ট।
যদি পেইড ব্যাচ জয়েন করতে চান তাহলে সহজ গুরু অ্যাপ ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে, এখানে আপনাদের কোর্স অ্যাভেলেবল দেওয়া আছে। ঠিক আছে, ছাত্রদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া উচিত, যাতে শিক্ষামূলক ভ্রমণে তাদের নিয়ে যাওয়া উচিত, কেন নিয়ে যাওয়া উচিত? আচ্ছা ঠিক আছে, তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমি আপনাদের দিচ্ছি না। কেমন? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হয়, এটা আপনার জন্য হোম টাস্ক, একদম ভেরি ইজি কোয়েশ্চন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে এটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আর যদি সমস্যা হয় তো পরবর্তী ক্লাসে আমরা এই ক্লাসের আনসারও আমরা ডিসকাস করে দেবো আপনাদের সঙ্গে। কিন্তু আমি চাইবো যে আপনারা প্রত্যেকের জন্য এই প্রশ্নের কারেক্ট আনসারটা কমেন্ট বক্সে দিয়ে যান। যারা ক্লাসটা দেখেছেন শেষ পর্যন্ত আপনারা অবশ্যই এই প্রশ্নের কারেক্ট আনসার দিয়ে যাবেন এবং কমেন্টের মাধ্যমে আমরা বলে দেবো যে আপনাদের কার কোন আনসারটা কারেক্ট হয়েছে, কার কোন আনসার কারেক্ট। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার আমরা কথা বলবো অন্য একটি টপিক নিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ।